অনেকটা অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুইজন প্রভাবশালী এমপি আসিফ নজরুল ইসলাম। আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন? হাইরে, খুবই দুঃখের খবর। কি হলো এনসিপি নেতাদের? নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো তারা হেনস্থ হয়েছে, সেটা আপনারা দেখেছেন। বাংলাদেশে আসার পর এখন অন্যরকম আবার হেনস্থার শিকার হলেন। এদিকে আজ এনসিপি নেতাদের খুবই খারাপ অবস্থা হয় বাংলাদেশ বিমানবন্দরে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই রাষ্ট্রপতির ষড়যন্ত্রের তুপের মুখে পড়ে। ডক্টর ইউনূসের বুকে কাঁপুনি শুরু হয়েছে, রাতে দেশে ধ্বংসলীলা চলছে। প্রকৃত অর্থে কি হয়েছিল আজকে বিমানবন্দরে? এনসিপি নেতারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, এই অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেছেন, তাদের রিপোর্ট তাদেরকে নিয়ে নিউজ বর্জন করেছে এবং সবাই একযোগে বর্জন করেছেন। সেই ঘটনা আমরা দেখেছি। আমরা তো জানি যে ইউনূস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে। ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি কে। কিন্তু আমরা ভুলে যাই যে ইউনূসের আরো একটি ক্ষমতার উৎস আছে। অবশেষে বিএনপিকে নিয়ে সেই জল্পনা কল্পনা সত্যি হল। আবারও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নতুন তৎপরতা। বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি সত্যি কথা বললে অনেকের মধ্যে গাত্রদাহ শুরু হয়। জন্মগতভাবে বাঙালি একটা হিংসুটে জাতি, বাঙালি একটা বর্বর জাতি, বাঙালি একটা বদমাইশ জাতি। এদিকে অবশেষে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু। রাষ্ট্রপতির এক চিঠিতেই উত্তাল সারা দেশ। চিন্তার ভাঁজ ডক্টর ইউনূসের কপালে। কি ছিল সেই চিঠিতে? দর্শক, থাকছে বিস্তারিত। প্রতিদিন রাতে সেনাবাহিনীতে উত্তেজনা। শেখ হাসিনাকে দেশে ফিরাতে মরিয়া হয়ে উঠেছে সেনাবাহিনীর একটি দল। হ্যাঁ, আজ রাতে আবারও বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে। আপনারা জানেন, ডক্টর ইউনূস সহ তার সহপাঠীরা যুক্তরাষ্ট্র থেকে আজকে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর বাংলাদেশ বিমানবন্দরের নতুন অনেক পরিস্থিতি হয়। যেইভাবে যুক্তরাষ্ট্র বিমানবন্দরে তাদেরকে ডিম মারা হয়েছিল, তাদের উপর আক্রমণ করা হয়েছিল, এখন কি দেখতে পাচ্ছি বাংলাদেশেও তাদের খারাপ অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এনসিপি নেতাকর্মীদের কি হয় বিমানবন্দরে, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাষ্ট্রপতিও যে অনেক চক্রান্ত করতেছেন গোপনে থেকে। আপনারা জানেন আজকে সারাদিন রাষ্ট্রপতিকে নিয়ে তুলপার হয়েছে দেশ। সম্পূর্ণ ভিডিও দেখলে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হাইরে, খুবই দুঃখের খবর। কি হলো এনসিপি নেতাদের? তাও আবার সেই আক্তার হোসেন এবং তাসনিম যারা নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো তারা হেনস্থ হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এটা ছিল বহুল আলোচিত। বাংলাদেশে আসার পর তারা এখন অন্যরকম আবার হেনস্থার শিকার হলেন। অন্যরকম আবার মনে করেন না যে হেনস্থার শিকার হয়েছে, তো সেটাও আবার কম না। দেখেন শিরোনামটা শুনেন, তাইলে বুঝতে পারবেন ঘটনাটা কি। সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার, আক্তার জারার সংবাদ সম্মেলন বর্জন। এখন ওরা বেচারা সংবাদ সম্মেলন করবে, আমেরিকাতে তাদের কি অর্জন হলো, কি বিসর্জন হলো, সবকিছু বলবে। কিন্তু তার আগেই ঘটনা ঘটছে, সাংবাদিকরা সব দলে দলে গেছে। এখন টিম তো একসাথে আসতেছে, মির্জা ফখরুল, হুমায়ুন কবির এরা সহ। যখন আসতেছে তখন হয়তো ওই জায়গায় এখনো পৌঁছায় নাই জায়গা মতো। এখন হুমায়ুন কবির, বিএনপি নেতা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের, সে বক্তব্য রাখতেছে। ওই সময় এনসিপির কিছু নেতাকর্মী ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ করে এমন উচ্চস্বরে যে হুমায়ুন কবিরের সংবাদ সম্মেলনের বক্তব্য তারা ঠিক মতো দিতে পারছিল না। ওই সময় কয়েকজন সাংবাদিক যে বলছে, ভাই একটু থামেন, আমরা এইটা নিয়ে নিই। কিন্তু ওইটা উপেক্ষা করেই তারা স্লোগান দিছে এবং এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে এবং দুর্ব্যবহার করছে কয়েকজন এসে। তখন সাংবাদিকরা বলছে যে ওকে, তোমরা আমাদের সাথে দুর্ব্যবহার করছো, আমরা বর্জন করলাম এই আক্তার হোসেন এবং জারার। এখন দেখেন, বিএনপিটা বর্জন হইলো না, জামাতেরটা বর্জন হইলো না, পড়বিত পড় মালির ঘাড়ে সেই আক্তার হোসেন আর যারা যারা বারবার সেই আমেরিকায় যে সেই বহুল সেই জেফকে এয়ারপোর্টের ঘটনা দেখেন। এখানে কি হলো, সাংবাদিকরা সব বারবার পরে একাংশ যে রিকোয়েস্ট করছে যে ভাই ওরা ভুল করছে, আমাদের এই জন্য সবার কে দোষারোপ করেন না, আপনারা এই করেন। কিন্তু সাংবাদিকরা না, তোমরা আমাদের কথা শোনো না এবং দুর্ব্যবহার করছো, আমরা চলে আসবো। এই হচ্ছে অবস্থা এবং দুর্ভাগ্যজনক যে এরকম একটা ঘটনা ঘটছে। তো এটা আক্তার হোসেন এবং তাসনিম যারা সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা এই ঘটনা ঘটায় ফেলছে। এখানে একটা জিনিস দেখা দরকার যে এনসিপির নেতা কর্মীদের এখনো বোধহয় সম্ভবত রাজনীতিটা তাদের একটু শিখতে বাকি আছে। কারণ রাজনীতি, তারা যদি রাজনীতির মতন আচরণ না করে তাহলে কিন্তু বারবার পাঠে পড়বে। এখন সেই টইটম্বুর অবস্থায় নেই তাদের। এখন হলো তারা কি বলে, পা মাটিতে পড়ছে। এখন সাংবাদিকরা কিন্তু খুব অপরিহার্য না তাদের কাছে, কিন্তু এনসিপির লাগবে সাংবাদিকদের তাদের বক্তব্য বলার জন্য, প্রচার করার জন্য। তো সুতরাং এখন বুঝে সুঝে যদি তারা আচরণ না করে, সাংবাদিকরা বর্জন করলো, এখন খুব একটা আসবে যাবে, কিচ্ছু আসবে যাবে না।
তাদের কাছে তো বড় দুইটা অপশন আছে, বিএনপি আছে, জামাত আছে, তো তারা কেন এই সমস্ত দখল পোহাইতে যাবে? এটা সেই জন্য বললাম যে আক্তার হোসেন এবং তাসনিম যারা এনসিপির এই দুই নেতার কপালটাই বোধহয় খারাপ। সেই জেএফকে এয়ারপোর্টে যে দুইজন হয়রানির শিকার হলো, অকথ্য দুর্ব্যবহার, গালি গালাজ, এটা অবস্থার শিকার হলো। বাংলাদেশে আসার পর সাংবাদিকদের বর্জনের মধ্য দিয়ে তারা আর একটা পরিস্থিতির মধ্যে পড়লো। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না। তবে প্রকৃত অর্থে কি হয়েছিল আজকে বিমানবন্দরে? এনসিপি নেতারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, এই অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেছেন, তাদের রিপোর্ট, তাদেরকে নিয়ে নিউজ বর্জন করেছে এবং সবাই একযোগে বর্জন করেছেন। সেই ঘটনা আমরা দেখেছি। সাথে সাথে এনসিপির পরবর্তীতে টনক নড়তেও দেখলাম। এনসিপি এই ব্যাপারের জন্য দুঃখ প্রকাশ করলো, দোষীদের শাস্তি দেওয়ার জন্য ঘোষণা দিল, কিন্তু কারা দোষী তারা তো জানে। সেই ব্যাপারে এনসিপির কোনো ধরনের কোনো পদক্ষেপ আসলো না। বিমানবন্দরে আজকে যেটা দেখলাম, ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে সাংবাদিকদের এমন কথাও বলতে শোনা গেল যে এখনো 1 বছরই হয়নি বয়স, মাত্র কয়েক মাস বয়স হয়েছে, এখনই এই অধ্যত্ব। আরেকজন সাংবাদিককে বলতে শোনা গেল যে ক্ষমতায় না যেতেই সাংবাদিক পেটাই, ক্ষমতায় গেলে এরা কি করবে। এরকম অভিযোগ, এই অভিযোগ কিন্তু অনেক বড় অভিযোগ। প্রকৃত অর্থে কি ঘটেছিল বিমানবন্দরে, কেন সাংবাদিকরা এনসিপিকে বয়কট করলো, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম আজকে সকাল থেকে এনসিপিকে নিয়ে, সাংবাদিকদের নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে। সকাল 10টার একটু আগে বিমানবন্দরে ঘটে যাচ্ছে তাই একটা ঘটনা। সেখানে এনসিপির নেতাকর্মীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে, সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত সাংবাদিকরা, বাংলাদেশের যত সাংবাদিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তারা সবাই এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছে। কি সেই সংবাদ সম্মেলন? যুক্তরাষ্ট্র সফর থেকে, জাতিসংঘ অধিবেশনের সফর থেকে আজকে প্রধান উপদেষ্টা সহ এনসিপির যে দুইজন, আক্তার এবং তাসনিম যারা, এই দুইজন ফিরছিলেন, তারা ফিরে তাদের কি মতামত দেয় সেই ব্যাপারে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। সেই অপেক্ষারই এক পর্যায়ে এই ঘটনাটা ঘটে। ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে ইত্তেফাক বলছে বিমানবন্দরে দুর্ব্যবহার, এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের। কি ঘটেছিল? যেটা বললাম যে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। আজ সকাল 10:15টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে। তখনও আক্তার হোসেন এবং তাসনিম জারা সেই জায়গায় উপস্থিত হননি। ঠিক সেই সময় এনসিপির পক্ষ থেকে পরবর্তীতে এক বিবৃতিতে সেই সময়ের ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, ব্যাপারটাকে নিন্দনীয় বলেছে এবং বলেছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা তারা জানিয়েছে। কিন্তু দায়ীরা কারা সেটা তারা নিশ্চিত করেই জানে, সেই ব্যাপারে একেবারে নির্দিষ্ট কোনো পদক্ষেপ তারা এখনো ঘোষণা করেনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সহ 6 জন, তারাই ফিরেছিলেন বিমানবন্দরে। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক যেটা জানান, হুমায়ুন কবির অর্থাৎ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির, হুমায়ুন কবিরের সাক্ষাৎকার পর্ব চলছিল। হুমায়ুন কবিরের কথা শুনছিলেন সাংবাদিকরা, তার কথা রেকর্ড করছিলেন। তার কথা বলার সময় আক্তার হোসেন এবং তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা উচ্চস্বরে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যাচ্ছিল, মুহুর মুহুর স্লোগান দিচ্ছিল। সেখানেই যখন হুমায়ুন কবিরের সাক্ষাৎকার পর্ব চলছে, সাংবাদিকরা তাদেরকে স্লোগান থামাতে বলে। আমরা তো জানি যে ইউনূস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে। ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি কে। কিন্তু আমরা ভুলে যাই যে ইউনূসের আরো একটি ক্ষমতার উৎস আছে। সেটা কারা বলুন তো? আপনি, মানে জনগণ? পারলেন না? চলুন জানার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জনপ্রিয়তা বা রাজনৈতিক নেতৃত্বের গুণে ক্ষমতায় আসেননি। তিনি এসেছেন বিদেশি অর্থায়নে গড়ে ওঠা সন্ত্রাসী আন্দোলনের রক্তাক্ত পথ ধরে। ক্ষমতা দখলের পর থেকে তিনি প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন যে এই শাসন জনগণের উপর ভর করে নয়, বরং একদল বিশেষ শক্তির উপর দাঁড়িয়ে আছে। তার টিকে থাকার আসল জোর আসলে 3 জায়গায়: সেনাবাহিনীর একাংশ, সুবিধাভোগী প্রশাসন, ব্যবসায়ী জোট আর বিদেশি প্রোপাগান্ডা নেটওয়ার্ক। ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড, সেই মাহফুজ আলম সেনাবাহিনী এবং সুবিধাভোগী প্রশাসন এবং ব্যবসায়ী জোট নিয়ে ইউনূসের যে ভান্ডার সেটাকে ফাটিয়ে দিয়েছে।
আর এর সঙ্গে যদি আপনি যোগ করেন ভারতের দ্বিধা, আরএসএস এর হিসাব আর আজেরবাইজানের এনজিআইসি নামের একটি আন্তর্জাতিক দালালি কেন্দ্রকে, তাহলে সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক শাসনের তলায় দাঁড়িয়ে আছে বা তলায় পড়ে গেছে যা জনগণের জন্য নয়, বরং ক্ষমতা লোভীদের বেঁচে থাকার উপকরণ। প্রথম খুঁটি সেনাবাহিনী। জুলাই আগস্টের সহিংসতার সময় সেনারা চাইলেই মব নিয়ন্ত্রণ করতে পারত। তাদের হাতে আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা ছিল। সর্বশেষ ক্ষমতা ছিল জরুরি অবস্থা জারি করা এবং রাষ্ট্রপতি যদি সেটা করতেন তাহলে কিসের জোরে করতেন? সেনাবাহিনীর জোরেই করতেন। সেনাবাহিনীর উপর ভরসা করেই সেটা করার কথা ছিল, কিন্তু তারা তা করতে দেয়নি রাষ্ট্রপতিকে, বা তারা তা করেনি, বরং তারা দাঁড়িয়ে দেখেছে, কোথাও কোথাও আবার সরাসরি রক্ত ঝরিয়েছে। এটা প্রমাণ করে যে সেনাবাহিনী শুধু নীরব দর্শক নয়, বরং সক্রিয় খেলোয়াড়। সেনাপ্রধান মাঝে মাঝে ন্যায় নীতির বুলি ছুড়ে দেন, কিন্তু কাজের ভেতরে তিনি আসলে ইউনূসের পক্ষেই অবস্থান করছেন। তার মানে সেনাবাহিনী এখন ইউনূসের টিকে থাকার একটা প্রধান গ্যারান্টি। জনগণ যতই ক্ষুব্ধ হোক, সেনাবাহিনীর ছায়া থাকলে সরকারের পতন সহজে হবে না। সেনাবাহিনী কেন তার পাশে দাঁড়াচ্ছে বলুন তো? কারণ খুব সোজা, ইউনূস তাদের স্বার্থে আঘাত করেনি, বরং তাদের হাতে বিশেষ সুবিধা, পদোন্নতি, ক্ষমতা তুলে দিয়েছেন। সেনাবাহিনী জানে শেখ হাসিনার তুলনায় ইউনূসের শাসনে তাদের হাতে বেশি সুযোগ, তাই তারা নিরপেক্ষ হয়নি, বরং ইউনূসকে রক্ষা করেছে। কিন্তু এই আনুগত্য চিরস্থায়ী নয়। সেনাবাহিনী এক হলে তারা রাষ্ট্রের রক্ষক হয়ে দাঁড়ায়, বিভক্ত হলে হয়ে ওঠে ক্ষমতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি। ইউনূস আপাতত এই আনুগত্য টিকিয়ে রেখেছেন সুবিধা দিয়ে, কিন্তু ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরতে বেশি সময় লাগে না। তখন এটি বা এই খুঁটি, মানে ইউনূসের এই সেনাবাহিনীর খুঁটি ভেঙে পড়লে গোটা ক্ষমতার ভরকেন্দ্র ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় খুঁটি কারা? দ্বিতীয় খুঁটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। এরা নীতিহীন আমলা, পুঁজিবাদী। যে ডক্টর ইউনূসকে ভারতবর্ষ সেফ প্যাসেজ দেওয়ার জন্য রাজি হলো। আসলে ইউনূসের অবস্থা এতই টাইট, ইউনূসের হাতে টাকা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা আপনারা জানেন, টোটাল শাটডাউন হয়ে গিয়েছে। ওদের ব্যাপারটা পরে বলছি। এখন যে টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে বলেছিল, ট্রেজারি তো খুলবে না যতক্ষণ এই সমস্যা মিটছে। সমস্যা মিটে যাবে, কিন্তু যেটুকু টাকা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে বলেছে তাতে দেশ চলবে না। এতদিন যে চাল, ডাল, তেল, নুন যা সরবরাহ আপনারা পাচ্ছিলেন সবই হচ্ছে শেখ হাসিনার সময় করে যাওয়া সমস্ত এগ্রিমেন্টের বাবদ সেগুলো যাচ্ছিল। কিছু কিছু দেরি হচ্ছিল এই কারণে যে আপনাদের এখান থেকে ডলার দিতে পারছিল না আপনাদের ব্যাংক। এই ডলার না দিতে পারার কারণে আমাদের যে ভারতীয় এক্সপোর্টাররা তারা মালটা ছাড়তে পারছিলেন না। এখন যখন যখন যেরাম ডলার গিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছে, তারা সেরাম মালপত্র আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। আর বোধহয় 8 থেকে 10 ট্রাক বোধহয় আমি যা খবর পেলাম চাল, ডাল, তেল, নুন মিলিয়ে হয়তো যাবে। সেটা একটা উপজেলার পক্ষেও যথেষ্ট নয়। এবার আপনাদের কাছে একটা মূল্য ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ নাকি হঠাৎ বারণ করেছে তারা চাল দেবে না। চাল দেবে না এটা আমি বলেছিলাম 3 মাস আগে, কাগজপত্র দেখিয়ে। আপনাদের কাগজপত্র দেখালেও তো আপনারা বলেন সেটাও ভুয়া। তো যাই হোক, যখন সেটা বাস্তবে পরিলক্ষিত হয় তখন বোঝা যায় যে ভুয়া ছিল কি ঠিক ছিল। এখন আমি যেটা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই ভুয়া বলতে পারেন, অনেকে বলতে পারেন এটা আমার মন গড়া কথা, কিন্তু এটাই যখন কাগজে বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন। 7 দিন হোক 10 দিন হোক বাদে কাগজে বেরোবে, তখন আপনারা বুঝতে পারবেন কতটা সত্যি কথা আমি বলেছিলাম। রাজনীতিতে দুইটি পরীক্ষামূলক প্রজেক্ট চলছে, যেটাকে বলা হয় টেস্ট কেস। তার মানে কিছুটা সফল হলে প্রথম দিকে যাবে, পরের ধাপে যাবে, আর সফল না হলে পিছু হটবে। কিন্তু আমাদের কনক্লুশন এটাই যে না, নতুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সফল হবে না, সব ব্যর্থ হবে, কিন্তু ষড়যন্ত্র হবে। পরীক্ষামূলক প্রজেক্ট বা টেস্ট কেস কি কি এবং নেপথ্যে কারা? একটা হচ্ছে আওয়ামী লীগকে ফেরানো। আওয়ামী লীগকে ফেরালে কি হবে, বা ফেরাতে চায় অনেকে, বা অনেকের ক্ষেত্রে ফেরানোর বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে তারা বাজারে বিভিন্ন বাণী ছাড়ছে, মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য ছেড়ে দেওয়া হয়। তারপরে জনগণের প্রতিক্রিয়া যাচাই করা হয়। যেই দেখে যে জনগণ আওয়ামী লীগকে ফেরালে যে ফেরাবে তাকে সহ পিটাবে, তারপরে বলে যে না 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 আওয়ামী লীগকে ফেরাবো না। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। পরে যেই দেখছে খারাপ, মায়ের খাবে ফখরুল সহ আওয়ামী লীগকে ফেরাতে গেলে, পরে বিএনপি নেতারা বলা শুরু করেছে না 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 আমরা আওয়ামী লীগকে চাই না। তো আওয়ামী লীগ ফেরানো বিষয়ে নানান টেস্ট কেস আছে। ওই যে একবার রিফাইন্ড আওয়ামী লীগ বাজারে ছেড়েছিল, কিন্তু
সেনাপ্রধান দেখলো যে না, সেনাপ্রধানের ক্যান্টনমেন্টে ইট থাকবে না যদি সেনাপ্রধানের হাত ধরে এরকম কোনো ঘটনা ঘটে। ইউনূস অনেকবার এক্সপেরিমেন্ট করেছিলেন যে আওয়ামী লীগকে রাখা যায় কিনা, অন্য ফর্মে রাখা যায় কিনা, অথবা রিফাইন্ড ওয়েতে ফিরিয়ে আনা যায় কিনা। সব কিছুতে জনগণের প্রতিক্রিয়া দেখে তারা পিছু উঠেছেন যে না, আওয়ামী লীগকে ফেরাতে গেলে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু আজকে এয়ারপোর্টে কি হয় বা দেশের রাজনীতির মধ্যে যে অনেক বিভিন্ন ঘটনা করতেছে এগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।